ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের সারা দেশে ভোটের আমেজ দেখা যাচ্ছে। আমাদের আজকের সাবজেক্টও তাই, দেশ জুড়ে ভোটের আমেজ। এই দেশ জুড়ে ভোটের আমেজ আমরা মনে হয় সপ্তাহখানেক বা 10-12 দিন আগেও বলতে পারতাম কিনা জানি না, তবে এখন বলতে পারছি দেশ জুড়ে ভোটের আমেজ। কারণ বিভিন্ন স্থানে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। ভোটাররা যে ইন্টারাকশন হচ্ছে, প্রার্থীরা যাচ্ছেন, ভোটাররা সেখানে ভোটারদের সাথে কথা হচ্ছেন। একটি উদাহরণ আমি দিতে পারি যে আপনার টিকটকগুলো দেখবেন যে টিকটকে খুব সাধারণ সাধারণ যারা প্রোফাইল, তারা বিএনপির বিভিন্ন গানের টিকটক করছেন, জামাতের গানের টিকটক করছেন, অনেকে ভোট বিরোধী কিছু গান আছে সেই গানেরও টিকটক করছেন, সেটা খুব কম। তবে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ তুমুলভাবে ভোটের দিকে আকৃষ্ট হচ্ছে, যেটা 10-12 দিন আগেও আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত ছিল। মানে হলো যে বিভিন্ন ধরনের সংশয় ছিল, এবং সবচেয়ে বড় যে সংশয়টা ছিল ভোট কি হবে, ভোট কি হচ্ছে, ভোট এরপরে ভোট কি হবে, সেই তারিখ সব কিছু নির্বাচন করা হয়েছে, তাহলে ভোট মনে হয় ঠিক সেইভাবে হবে না। এই জায়গাটার থেকে এখন কি পরিস্থিতি দেশ জুড়ে ভোটের আমেজ, এই বিষয় নিয়ে কথা বলার জন্য, আমরা এখনকার যে পরিস্থিতি কি সেটি জানার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগের ডক্টর নাহরিন ইসলাম খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ক্ষমতায় গেলে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনী ব্যবহার করবে না বিএনপি। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য বদলাবে জামায়াত। যেখানে জনগণকে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে সমাজে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। ধর্মের ভিত্তিতে আর বিভক্তি নয়। নির্বাচন ঘিরে উদ্বেগ ছড়াচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, দাবি নাহিদ ইসলামের। বিএনপি জিতলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, দাবি এনসিপির। ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহনশীলতার প্রশংসায় প্রধান উপদেষ্টা বললেন, নির্ভয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অর্থের যোগানের উৎসই বড় চ্যালেঞ্জ, বলছে সিপিডি। জুলাই পরবর্তী বেশিরভাগ সহিংসতায় বিএনপি জামায়াত জড়িত, জানালো অধিকার। শিরোনাম শুনছিলেন, আমরা এখন মূল আলোচনা যাব। আজাদ মজুমদার, আপনার কাছে আসি। সেটি হলো যে দুটো বিষয় আমরা দেশ জুড়ে ভোটের আমেজ যেটি নিয়ে আলোচনা করব। নির্বাচনের আনসার্টেনিটি শেষ পর্যন্ত এসেছে কি না। আনসার্টেনিটি তো আপনারা দুজনই নিশ্চয়ই বোঝেন যে একটি সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞাই হলো আনসার্টেনিটি, মানে অনিশ্চয়তা থাকতে হবে যে কে জিতবে কে জিতবে না। আমরা শেষ 3 নির্বাচনের কি অবস্থা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, আর সেখানে সেই জায়গা থেকে এইটাও আলোচনা করব। তবে আপনার কাছে বিশেষত আসছেই নির্বাচনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি নিয়ে একদম সরাসরি আপনার কাছেই সবচেয়ে ভালো খবর আছে আপনার জানা মতে। সেটি হলো যে আসলে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী পরিমাণ, তাদের ডিপ্লয়মেন্টটা কেমন হচ্ছে, এবং এটি নিয়ে ভোটাররা কি তাদের মনের মধ্যে শক্তি রাখতে পারবে কিনা, যে এর আগে যে ভোট দিতে গেলে এক ধরনের ভয়ের মধ্যে থাকতে হতো বা ভয় থেকে যেতই না, সেই জায়গাতে ভোটারদের মনের ভেতরে কি সেই শক্তি থাকবে কিনা যে নির্ভয়ে ভোট দেওয়া যাবে। আজকে ডক্টর ইউনূসও কিন্তু এই ধরনের কথাই বলেছেন। সেই জায়গা থেকে আপনি আমাদেরকে কি কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যেটা বলেছেন যে এলিমেন্ট অফ আনসার্টেনিটি, নির্বাচনের একটা বেসিক একটা জিনিস, যে একটা কম্পিটিটিভ নির্বাচন আপনি কখন বলবেন, যখন এলিমেন্ট অফ আনসার্টেনিটিটা থাকে। কে জিতবে এটা আমরা যদি আগে থেকেই জানতে না পারি বা প্রেডিক্টিবিলিটিটা না থাকে, তখন আমরা হয়তো সেই নির্বাচন সম্পর্কে মানুষের উৎসাহ বেশি থাকে, সেই নির্বাচন নিয়ে আলোচনাও বেশি হয়, এবং সেই নির্বাচনটা উৎসবমুখর হয়।
তো অনেকদিন পর আমরা সেরকম একটা নির্বাচন দেখতে পাচ্ছি যেখানে এলিমেন্ট অফ আনসার্টেনিটি আছে। আমরা এখনও নির্দিষ্ট করে বলতে পারছি না কয়টা আসনে কোন দল জিতবে বা একটা নির্দিষ্ট আসনে কোন প্রার্থী জিতবে। তো এইটা ইঙ্গিত করে যে এইবার খুব কম্পিটিটিভ একটা নির্বাচন হবে। এখন আপনি আইন শৃঙ্খলার কথা বলেছেন, দেখেন বাংলাদেশে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল 2008 সালে, যেবার নির্বাচনে সহিংসতায় মাত্র একজন মারা গিয়েছিল, সেটাও প্রেডিক্টেবল নির্বাচনে ছিল। মোটামুটি সবাই জানতো যে সেই নির্বাচনে কারা জিতবে, যদিও এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে সেটা বোধহয় খুব আনসার্টেন একটা বিষয়ে থাকবে, কিন্তু বাস্তবে দেখা গেছে ভোট প্রদানের হার বা পরবর্তীতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাক্টরের কথাবার্তা থেকে সবাই বুঝেছে যে 2008 সালের নির্বাচনটাও আসলে প্রেডিক্টেবল নির্বাচন ছিল এবং কারা জিতবে সেটা এক ধরনের পূর্ব নির্ধারিত ছিল। আর 2014-তে তো আসলে অর্ধেকের বেশি আসনে ভোটই হয়নি, সো সেখানে আর আনসার্টেনিটি কী থাকবে। 2018-তেও মানুষ ভোট দিতে পারেনি কারণ ভোটটা আগের দিন রাতেই হয়ে গিয়েছিল। 2024-এর নির্বাচন তো আসলে ওইটার নামই হয়ে গিয়েছে আমি আর ডামি। সো এরকম একটা যখন প্রেক্ষাপট, বিশেষ করে আপনি যদি সর্বশেষ 17-18 বছরের ইতিহাস দেখেন, আসলে নির্বাচন শুধু জাতীয় নির্বাচন না, আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও আসলে সেই অর্থে সর্বশেষ ঢাকা সহ কয়েকটা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন ছাড়া 2012 কি 13, সম্ভবত 13 সালে কয়েকটা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন বাদ দিলে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোও কিন্তু এক ধরনের প্রেডিক্টেবল ছিল, কারা জিতবে সেটা পূর্ব নির্ধারিত ছিল। তো এইবারই প্রথম জাতীয় একটা নির্বাচন হচ্ছে অনেকদিন পরে, যেখানে এই এলিমেন্ট অফ আনসার্টেনিটি আছে। আর এরকম যখন পরিস্থিতি থাকে তখন আপনার অবশ্যই প্রার্থীদের মধ্যে বা তাদের সমর্থকদের মধ্যে নানা রকমের দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা থেকে যায়, এটা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। তো বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতায় এরকম একটা কম্পিটিটিভ নির্বাচন হওয়া সত্ত্বেও যেই ধরনের সহিংসতা বা সংঘাত হওয়ার কথা আমরা দেখছি যে সেই তুলনায় পরিবেশ অনেক শান্ত আছে। আমি বলছি না যে পরিবেশ একেবারে শান্ত, সব শুনশান, তা না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাব মতে আজকে পর্যন্ত নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত স্খলনের ঘটনা ঘটেছে 281টি। তো 281টির মধ্যে বেশিরভাগই আসলে হুমকি ধামকি বা ভীতি প্রদর্শন এই ধরনের বিষয়, একদম সরাসরি সংঘর্ষের পরিমাণ কিন্তু অত বেশি না। আর নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত সরকারি হিসাবে 5 জন মারা গিয়েছেন। প্রতিটা মৃত্যুই দুঃখজনক এবং অ্যাকচুয়ালি ওয়ান ডেথ ইজ টু মেনি। আপনি যদি মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা দেখেন, তো 5 জন মানুষ মারা গিয়েছেন, এটা ভেরি আনফর্চুনেট, উই রিগ্রেট দিস। কিন্তু আমাদের এখানে এই যে আইনশৃঙ্খলা নিয়ে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে যে ধরনের আশঙ্কার কথা শুরুতে বলা হচ্ছিল বারবার, তো আমরা মনে করি যে সেই তুলনায় তারা অনেকটাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সক্ষম হয়েছে। আরেকটা আশার বিষয় হচ্ছে যে আজকে আমরা সংবাদ সম্মেলন করে জানিয়েছি একটা বড় মিটিং হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করে, যেখানে বাংলাদেশের সবগুলো বাহিনীর প্রধানরা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো অবশ্যই ছিলেন। তো সেই মিটিংয়ে আইনশৃঙ্খলা রিভিউ করে সেখানেই জানানো হয়েছে যে আমাদের যে নির্বাচন এখনও আরও 6 দিন বাকি আছে বা 5 দিন বাকি আছে, এর মধ্যে কিন্তু ডিপ্লয়মেন্টগুলো শুরু হয়ে গিয়েছে। ডিপ্লয়মেন্ট বলতে আমাদের 1,08,000 আর্ম ফোর্সেসের মেম্বার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ডের যে সদস্য, তারা অলরেডি কিন্তু আপনার নির্বাচনী মাঠে চলে গিয়েছেন। তাদের পাশাপাশি 37,000 বিজিবি সদস্য তারাও চলে গিয়েছেন। আর 5 লক্ষ আনসার বাহিনী, তাদেরকে তো অনেক আগে থেকে প্রস্তুত করা হয়েছে, তারা অলরেডি ফিল্ডে আছেন। এখন পর্যন্ত শুধুমাত্র ডিপ্লয়মেন্টটা কমপ্লিট হয় নাই পুলিশের, কারণ পুলিশের কিছু প্রসিডিউর আছে, এই প্রসিডিউরগুলো মেনটেন করে পুলিশকে আবার ভোট একই সাথে ব্যালট বক্সও ক্যারি করতে হবে, ব্যালট পেপার ক্যারি করতে হবে ইত্যাদি নানা অন্যান্য কিছু আনুষঙ্গিক দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো পালন শেষে পুলিশের ডিপ্লয়মেন্টটা হবে 11 তারিখ থেকে, নির্বাচন 12 তারিখে। এবং
1,57,000, শুরুতে 1,49,000-এর কথা বলা হয়েছে, এই সংখ্যাটাও বেড়েছে পুলিশের ডেভেলপমেন্টের কথা। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিভিন্ন জায়গায় আপনার ডেভেলপমেন্টের কাজটা শুরু হয়ে গিয়েছে। পুলিশের যে বডি ক্যামের কথা বলা হয়েছে, প্রায় 25,000 বডি ক্যাম আপনার ইতিমধ্যেই পুলিশের কাছে বিতরণ সম্পন্ন হয়েছে এবং সেগুলো ঠিকঠাক মতো ফাংশন করছে কিনা আজকে তার একটা লাইভ ডেমনস্ট্রেশন হয়েছে র্যান্ডম সিলেকশনের ভিত্তিতে। এমন না যে আপনার আগে থেকে নির্ধারণ করা ছিল যে একজন তার ইয়ে করা হচ্ছে, তা না। মাননীয় প্রধান উপদেষ্টা মিটিংয়ে একটা এলাকার নাম বলেছেন, সেই এলাকার একজন পুলিশকে কানেক্ট করা হয়েছে এবং সেখানে তিনি যে বডি ক্যামটা ব্যবহার করছেন সেটা কাজ করছে কিনা এটা আমরা সরাসরি দেখেছি। সুনামগঞ্জের একজনের সাথে কথা হয়েছে আজকের যে মিটিংটা, সেই মিটিংয়েই আপনার একই সাথে চট্টগ্রামের একজনের সাথে কথা হয়েছে। আরও এরকম দেশের 4-5টা এলাকার পুলিশের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি ইন্টারেক্ট করে উনি দেখেছেন যে বডি ক্যামটা কাজ করছে কিনা। আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 80 ভাগ কেন্দ্রে ইতিমধ্যেই আপনার সিসি ক্যামেরা যেটা বলে আমরা, সেটা ইতিমধ্যে স্থাপিত হয়ে গিয়েছে। আপনার নির্বাচনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজেদের ব্যবহারের জন্য তাদের যে নিজেদের নেটওয়ার্কের কোথাও কোনো ধরনের সংঘাত বা সহিংসতার খবর যাতে দ্রুত তারা পেতে পারেন সেটার জন্য একটা অ্যাপ তৈরি করা হয়েছে, সুরক্ষা অ্যাপ। এই অ্যাপটা ফাংশন করছে কিনা সেটা নিয়েও একটা ব্রিফিং হয়েছে এবং সেটারও কার্যকারিতা পরীক্ষা করে দেখা গেছে যে সেটাও ঠিকঠাক মতো কাজ করছে। এই অ্যাপটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি এই কারণে, আপনি দেখেন যে আমাদের দুটো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুটো দুর্গাপূজা হয়েছে এবং সেখানে স্বয়ং আপনার কিছু বিশৃঙ্খলার আশঙ্কা ছিল। আমাদের দেশে মণ্ডপের সংখ্যা প্রায় 30-32 হাজার। তো এই অ্যাপের মাধ্যমেই আসলে ওই সময়টাতে ওই মণ্ডপগুলোতে, পূজা মণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে। তো আমরা আশা করছি আমাদের নির্বাচনের যে ভোট কেন্দ্র যেগুলো আছে, ভোট কেন্দ্রের সংখ্যাও কিন্তু সেরকমই সংখ্যাটা, পূজা মণ্ডপের সংখ্যা ছিল 32,000, নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 43,000। তো আমরা আশা করছি যে এই অ্যাপটা ব্যবহারের মাধ্যমেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্বটা পালন করতে পারবে। তাছাড়া আজকে আরও একটা আপনার হটলাইন উদ্বোধন করা হয়েছে, যেটা আমরা দিয়েছি ভোটার বন্ধু হটলাইন, যেটাকে আমরা বলি 333, যেখানে আমাদের সাধারণ মানুষ নির্বাচন সম্পর্কে, তার এলাকার নির্বাচন সম্পর্কে যে কোনো অভিযোগ, আপনার যে কোনো পরামর্শ, তার যদি কোনো শঙ্কার কথা থাকে সেগুলোও জানাতে পারবেন। অর্থাৎ সরকারের দিক থেকে একটা নির্বাচনকে সুষ্ঠু করার যে প্রয়োজনীয় উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং উদ্যোগগুলো আসলে সম্পন্ন হয়েছে। আমি আপনার কাছে আবারও আসবো, এই কথাটি নিয়ে আসবো যে আগামী 1 সপ্তাহ খুবই ক্রুশিয়াল, এটা বলতে কি, এটা জানার জন্য আমি একটু নাহিদ ইসলামের কাছে আসি। আপনি কি এর মধ্যে ফিল্ডে গিয়েছেন কিনা, যে ভোটের কি পরিস্থিতি এগুলো? ওভাবে তো ফিল্ডে যাইনি, বা আচ্ছা, কিছু জেলাতে গিয়েছি, যেমন চিটংয়ে, মানে কিছু একাডেমিক কাজে গিয়েছি। এবং সব সময় তো ধরেন যেহেতু শিক্ষক, মানে মানুষের সাথে এক ধরনের সংযুক্ত আছে। এই ইন্টারাকশন থেকে আপনি একদম সাধারণ চোখে আপনার কাছে রিস্কি কি মনে হচ্ছে যে এই নির্বাচন, আমি দুটো ঘটনা, মানে দুটো ঘটনা না, দুটো এলিমেন্ট আপনাকে মনে করিয়ে দিই। এই নির্বাচনে কিন্তু একটি বড় দল নেই, যেই দলটি মানে ফ্যাসিস্ট আখ্যা পেয়েছেন এবং তারা এখান থেকে বিতাড়িত। এবং গণমাধ্যমে কিছু খবর আসছেই যে আমরা বিশ্বাস করি না, কিন্তু গণমাধ্যমে আসছে যে প্রতিবেশী দেশ থেকে কেউ কেউ এখানে ঢুকে পড়ছে বা ঢুকে এই নির্বাচনকে বানচালের, অর্থাৎ এই নির্বাচনে যারা অ্যাক্টর না, এরকম কিছু ফ্যাক্টর এই নির্বাচনে এক ধরনের ঘটনা ঘটাতে পারে আর কি। এটা এই এগুলো থেকে আপনার কি মনে হয়, আপনার পরামর্শের জায়গাটা কি? আসলে ভাইয়ের কথা দিয়ে একটু শুরু করে, আপনি যেটা বলেছেন যে আনসার্টেনিটি, মানে ইলেকশনে কে জিতবে এই আনসার্টেনিটিটা আছে, দ্যাটস ভেরি বিউটিফুল, দ্যাটস দ্য বিউটি অফ ইলেকশন, না যে কোনো দলকে আপনি বলতে পারছেন না এই জিতবে, এটা একটা বিউটি। কিন্তু আমি মনে করি, আপনার প্রশ্নের উত্তরেই বলতে চাই যে মানুষের মনোজগতে কিন্তু এক ধরনের সিকিউরিটি নিয়ে আনসার্টেনিটি তৈরি হয়েছে। মানে যেটা আমি মনে করি যে এখন পর্যন্ত দেখেন ইলেকশনের 4-5 দিন বাকি আছে, তারপরও কিন্তু মানুষ এসে জিজ্ঞেস করে ইলেকশন কি হবে। মানে এই যে আনসার্টেনিটিটা তৈরি হয়েছে, ধরেন কে জিতবে এই আনসার্টেনিটি বিউটিফুল, কিন্তু আপনি ইলেকশন হবে কিনা, আপনি নির্বিঘ্নে যেতে পারবেন কিনা, এই যে আনসার্টেনিটি তৈরি করেছে, আমি কাপল অফ আনসার্টেনিটি, মানে আই বিলিভ যে এইটা একটা ভেরি রিস্কি একটা জায়গা। আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছেন না যে ইতিহাসের সবচেয়ে সুন্দর ইলেকশন হবে, তাহলে ইতিহাসের সবচেয়ে সুন্দর ইলেকশনের 5 দিন আগে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হবে যে আপা ইলেকশন কি হবে, কি মনে করেন?
একজন জার্নালিস্ট হিসেবে আপনি ওই প্রশ্নটার উত্তর দেন। তার মানে এটা কোনো না কোনো জায়গায় সরকারের ব্যর্থতার একটা জায়গা আছে আমি মনে করি। এখন দেখেন আনসার্টেনিটিগুলো কোথায় থেকে এসছে। আপনি দেখেছেন যে আজকেই দেখলাম পাশা নামের একটি অর্গানাইজেশন, তারা 10,000-এর বেশি অবজারভার দিয়েছিলেন, তাদেরটাকে বাতিল করা হলো। কেন বাতিল করা হলো জানেন? কমপ্লেইনের বেসিসে। কিন্তু একজন নির্বাচন কমিশন যখন তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, নির্বাচন কমিশনের কি উচিত ছিল না এটা আগে খতিয়ে দেখার? মানে আপনাকে কেন কমপ্লেইন করতে হবে? পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা, এরকম তো ধর একটার বিরুদ্ধে আপনি কমপ্লেইন পেয়েছেন দেখে সেটাকে আপনি বাধ্য হয়েছেন বন্ধ করতে, এরকম নিশ্চয় আরও অনেক আছে। তাহলে এই যে মানুষকে এক ধরনের স্বস্তি দিতে পারলো না, আমি মনে করি এই আনসার্টেনিটিটা তো ভয়ঙ্কর। তার পাশাপাশি আপনি বলছেন যে, আমরা বলছি ইলেকশনের আনসার্টেনিটি, কে জিতবে, এটা খুব বিউটিফুল। কিন্তু একজন সরকার যখন হ্যাঁ ভোটের পক্ষে সার্টেনিটি ক্রিয়েট করে, এটা আপনার মনে হয় না এটা প্রশ্নবিদ্ধ? এটা হওয়া দরকার ছিল কি? মানে সরকার বলবেন গণভোট হবে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল হ্যাঁ অথবা নার পক্ষে ক্যাম্পেইন করা। মানে ভোটারদের উপর আস্থা রাখা উচিত ছিল অবশ্যই। এবং আমি না এখনো বিশ্বাস করি, একটাও যদি না ভোটার, দেখেন এটা বলা মাত্র আমি আবার স্বৈরাচারের দোষর হয়ে যাব, একটাও যদি না ভোট আসে তাহলে সেটাও একটা মতামত, এবং সেটাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে, তাই না? কারণ ভোট মানে কি? আপনার মতামত, আপনি স্বাধীনভাবে একটা জায়গায় মতামত দিবেন। তাহলে এবং সরকার দেখেন এই যে হ্যাঁ ভোটের পক্ষে যে সার্টেনিটি ক্রিয়েট করার যে চেষ্টা করছে, তার পক্ষেও কিন্তু অ্যাডভোকেসি করেই যাচ্ছে। আমি মনে করি যে এটা উচিত হয়নি সরকারের। তাহলে আপনার যে প্রশ্নটা ছিল যে এই যে কাপল অফ লাইক আনসার্টেনিটি বলেন বা মানুষের যে প্রবলেমগুলো, কি সাজেশন হতে পারে? আসলে সাজেশনটা আমি মনে করি যে এই মুহূর্তে সরকারের কয়েকটা জায়গাতে, সরকার মানে এখন তো সরকার অ্যাকচুয়ালি ওইভাবে নেই, আপনি সরকারকেও বলতে পারেন না। নির্বাচন কমিশনের যেমন নির্বাচন কমিশনের এখন এটা বলাটাও ভেরি রিস্কি, তাহলে আবার আমি নাস্তিক হয়ে যাব। যেমন হিজাব নিকাব, হ্যাঁ, এটা একটা মেজর রোল প্লে করবে। দেখেন যারা হিজাব করেন, নিকাব করেন, এবং আমরা প্রত্যেকে একটা মুসলিম আবহে বড় হয়েছি এবং সেটার ভেতর দিয়েই যাই। আমাদের প্রচণ্ড রেসপেক্ট আছে যে নারীটি সুন্দরভাবে হিজাব করেন এবং সেটা সে মেনটেন করেন। তারও তো একটা জায়গা আছে যে একজন পুরুষের সামনে যখন সে মুখ দেখাতে চাচ্ছেন না, নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটা কেন্দ্রে এতজন নারী থাকবেন, মানে এটা তো বলাটা দরকারই ছিল। এখন আমি যদি মনে করি আমি পুরুষের সামনে মুখ দেখাবো না, সেটা আমার রাইট, এবং সেই জায়গাতে নির্বাচন কমিশনের উচিত ছিল না যে এইসব নারীদের ওই জায়গাটাকে এনশিওর করা যে আপনি নির্বিঘ্নে ভোট দিতে যাবেন এবং আপনার জন্য নারী কর্মীরা থাকবেন যারা আপনার মুখটাকে চেক করবে। এখন আপনি মনে করেন না যে নিকাব না খুলে ভোটার আইডির সাথে চেহারা না মিলিয়ে কাউকে ভোট কেন্দ্রে দেওয়াটা উচিত না? এটাও তো উচিত, কারণ আমরা জানি যে অনেক ধরনের মেকানিজম হয়, এবং এই কথাটা সব জায়গাতে বলি এবং গালি খাই। সেটা হচ্ছে যে শিক্ষকতা করতে যে দেখেছি যে এই এত সুন্দর একটা পোশাককে মানুষ কিন্তু অন্যভাবে ব্যবহার করে, যেমন পরীক্ষায় নকল করার ক্ষেত্রে ব্যবহার করে। এটা কিন্তু রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি, এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এবং অনেক জায়গাতে আপনি দেখেছেন যে পুরুষও বোরকা পরে চলে আসতে পারে, হয়তো এরকম। তাহলে এই জায়গায় সরকার কি মেজারমেন্টটা নিল? দেখলাম যে বোরকা পরে পালিয়ে যেতে সরকারের পতনের পরে। এটা তো মাত্র কয়েকদিন আগেরই ঘটনা। তো বোরকা পরে পালিয়ে যেতে, বা হয়তো এমনও হতে পারে যে এমন একটা সিস্টেম হবে আপনাকেও অ্যাজ এ মানে ম্যান আপনাকেও হয়তো বোরকা পরেই উপস্থাপনা করতে হতে পারে। আমরা জানি না দেশ কোন দিকে যাচ্ছে, তাই না? তো এখন এরকম তো হতে পারে। তাহলে এই যে আমার মনোজগতে আপনি যে একটা আনসার্টেন একটা জায়গা তৈরি করে দিলেন, একটা ভয়ের জায়গা তৈরি করে দিলেন, সেই জায়গায় সরকার কতখানি ভূমিকা রেখেছে, তাই না? আমি মনে করি যে এখনো সময় আছে। এখন পর্যন্ত সরকার কিন্তু এই অ্যাডভোকেসিগুলো করতে পারে। যেমন আজকে আজাদ ভাই কিছু কথা বললেন, কত লক্ষ পুলিশ, কত হাজার পুলিশ, এবং বডি ক্যামের কথা বলেছেন। আপনি দেখেছেন যে বডি ক্যামের একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনার ক্যান্টনমেন্টের সামনে, হ্যাঁ, ওখানে ভাইরাল হয়েছে। হ্যাঁ, যিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। এবং দেখেন মানে দুঃখটা কোথায় লাগে? মানে দুঃখটা লাগে যে আমরা এমন এমন সব নেতা নির্বাচন করি যারা হয়তো ফুলকপিকে সবজি না বলে ফল বলেন, অথবা ধরেন ক্যান্টনমেন্টের ভেতরে আপনি ঢুকবেন, সেখানে যে অস্ত্র নেওয়া যায় না, আমরা সেটা না জেনেই আমরা সংসদে বসতে চাই। তো এই দুঃখের জায়গাগুলো হয়তো আমাদের থাকবে, তবে আমি আশা করি যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনটা আমি আসলে আমার জীবন দশায় দেখে যেতে চাই।
সেটা এইটা হবে কি না এই ব্যাপারে তো অনিশ্চয়তা কে দিতে পারছে, সার্টেইনিটি কে দিবে জানি না। আমি আজাদ মজুমদার আপনার কাছে আসবো, আমরা বিরতিতে যাব। বিরতির আগে আপনার কাছে এই প্রশ্নটা থাকলেও যে আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল, প্রধান উপদেষ্টা এই বক্তব্যটি রেখেছে এই ব্যাপারে। আর আর যদি আমাদের অধ্যাপক নাহরিন ইসলামের কোনো বক্তব্যে আপনার কোনো কিছু বলার থাকে সেটি আপনি এটার সাথে যুক্ত করতে পারেন। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইসমানী মির্জাপুর জিরাওয়ারে। বিরতির আগে আজাদ মজুমদার আপনার কাছে প্রশ্ন বলতে আমি জানতে চেয়েছিলাম যে আগামী এক সপ্তাহ খুব ক্রুশিয়াল, প্রধান উপদেষ্টা এটা বলতে আসলে কি কি বুঝে আপনাদের কাছে নিশ্চয়ই সেই বিষয়টি বলেছেন, সেটি আমি জানতে চাই। আরেকটা জিনিস হলো যে যেটা নাহরিন ইসলাম বলেছেন যে সরকার হ্যাঁ ভোটের পক্ষে কেন ক্যাম্পেইন চালাচ্ছে, সেই জায়গাতে ভোটারদের উপর আস্থা কেন রাখতে পারলেন না, এইটা নিয়ে যদি আপনি অ্যান্সার দিতে চান। আরেকটি বিষয় বেশ মজার কথা বলেছেন, সেটি হলো যে যিনি হিজাব পরা বা যিনি নেকাব আলা সেই ভোটার, মহিলা ভোটারের জন্য কতজন মহিলা ভোট কেন্দ্রে কি সব মহিলা থাকবে কি না, না পুরুষের সামনেই তাকে, কারণ আমরা জানি যে ন্যাশনাল আইডি কার্ডে আসলে চেহারাটা মিলিয়ে দেখতে হবে, সেই জায়গায় এগুলোর কোনো খোঁজ খবর আছে কিনা আপনার কাছে? প্রথমত এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচনী কর্মকর্তা তারা নিয়োগ দেন, রিটার্নিং অফিসারের উনি ওনার ইখতিয়ারের মধ্যে পড়েন। এখন ওনার কনসার্নটা ঠিক আছে, আমাদের দেশে গ্রাম অঞ্চলে এমনকি শহরাঞ্চলেও অনেক মেয়ে স্বস্তি বোধ করেন না ছেলেদের সামনে, তো তারা তাদের জন্য তারা হয়তো নারী পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার থাকলে তারা অনেক স্বস্তিতে ভোট দিতে পারবেন। এই বিষয়টা আমরাও আশা করি যে নির্বাচন কমিশন বিবেচনায় রাখবেন এবং পর্যাপ্ত সংখ্যক নারী কর্মকর্তা নিয়োগ দেবেন, এটা হতেই পারে। আর আপনি যেটা বলেছেন যে ক্রুশিয়াল এক সপ্তাহ, এটা তো অবশ্যই ক্রুশিয়াল এই কারণেই যে প্রথমত নির্বাচন নিয়ে অনেক সংশয়ের কথা আপনারা বলেছেন, আমরা কিন্তু কখনোই আসলে কোনো সংশয় ছিলাম না। আমরা নিশ্চিতভাবেই জানতাম যে নির্বাচন একটা নির্ধারিত সময়েই হবে এবং এটা আমরা আমাদের পক্ষ থেকে বারবার বলেছি। এটা সুকৌশলে কিছু লোক সংশয় উৎপাদন করার চেষ্টা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যদিও কেন হবে না এটা কেউ সেভাবে বলতে পারেনি যে আপনি কি কারণে মনে করছেন যে নির্বাচন হবে না। কারণ নির্বাচন সংক্রান্ত যে টাইমলাইনগুলো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সরকার সেই টাইমলাইনগুলো অক্ষরে অক্ষরে মেনটেন করেছে। সো এখন পর্যন্ত সরকার এমন কোনো টাইমলাইন থেকে এমন কোনো বিচ্যুতি দেখা যায় না যেটা থেকে মনে হতে পারে যে নির্বাচন হবে না। সো সরকারের দিক থেকে কখনোই কোনো সংশয় ছিল না যে নির্বাচনটা সময় মতো হবে। এখনও কোনো সংশয়ের কোনো সুযোগ নেই, যদিও ওনাকে অনেকে জিজ্ঞেস করে, কারণ এটা আসলে আমাদের একটা গোষ্ঠীর খুব সুকৌশলে কিছু প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে এই অনিশ্চয়তাটা তৈরি হয়েছে বা হয়ে থাকতে পারে। কিন্তু সরকার নির্বাচনের প্রস্তুতি সে অনেক আগে থেকে নিচ্ছে এবং এখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে আমরা শেষ মুহূর্তের কাজগুলো সম্পাদন করছি। আগামী এক সপ্তাহ ক্রুশিয়াল এই কারণে যে আপনি দেখেন যে নির্বাচন উপলক্ষে আপনি কিছু থ্রেট বা রিস্ক অ্যাসেসমেন্ট তো করা হয়, সবসময় এটা করা হয়ে থাকে, এবারও সেই থ্রেট অ্যাসেসমেন্টটা করা হয়েছে, রিস্ক অ্যাসেসমেন্টটা করা হয়েছে। তো তাতে এটা তো দেখা গেছে যে অন্যান্যবার যেমন নির্বাচনে প্রার্থীদের বা তাদের সমর্থকদের মধ্যেই সংঘাত সংঘর্ষের একটা শঙ্কা থাকে, এইবার এটার সাথে আরেকটা শঙ্কা যোগ হয়েছে, কারণ একটা পক্ষ সক্রিয় আছে যাতে বাংলাদেশে নির্বাচনটা না হতে পারে বা নির্বাচনটা বানচাল করতে পারে। সো দুই দিক থেকে দুই রকমের থ্রেট আছে। তো এই যখন অবস্থা, তখন আপনাকে তো দুই ধরনের থ্রেটটাকেই নেগোশিয়েট করতে হবে। একে তো এটা অনেকদিন পরে একটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার, তারপরে আপনার ধরেন এটা এমন একটা সময় আমাদের নির্বাচনটা হচ্ছে বা আমাদের ইতিহাসে এটাই আসলে সম্ভবত প্রথম নির্বাচন যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা প্রভাব আছে, প্রভাব থাকবে আমরা বিশ্বাস করি। কারণ এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দেশে 2007-08 দিকে মোটামুটি বিস্তার লাভ করেছে, ইন্টারনেট তার কিছু আগে এসেছে, কিন্তু আমাদের তারপরে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো তো আসলেই মানে সাজানো বা পাতানো নির্বাচন ছিল, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী বললো না বললো তাতে কারো কিছু আসতে যেত না। এখন এই নির্বাচনটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যেমন এটাকে কেউ কাজে লাগিয়ে ইতিবাচকভাবে তার প্রচারণায় যেমন কাজে লাগাচ্ছে,
আবার একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি বা গুজব এগুলো সৃষ্টি করা হচ্ছে। তো একটা গুজবের ফলে কিন্তু দেশে অনেক বড় অস্থিতিশীলতা তৈরি হতে পারে। আজকে যে আমরা আইনশৃঙ্খলা নিয়ে যে আমাদের যে মিটিংটা হয়েছে তার একটা বড় পার্ট জুড়ে আসলে আমরা কথা বলেছি কিভাবে গুজবটা কাউন্টার করব, কিভাবে আমরা কোনো গুজব মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে সেই গুজবের যে ড্যামেজিং পাওয়ারটা এটাকে কিভাবে নেগোশিয়েট করব। যেমন একটা জিনিস আলোচনা এসেছে ফ্যাক্ট চেকিংয়ের একটা কথা আমরা বলেছি, কিন্তু আবার এটাও বলা হয়েছে নির্বাচনের দিন সময়টা এত সংক্ষিপ্ত থাকে, ধরেন একটা গুজব ছড়িয়ে পড়লো তারপর আপনি ফ্যাক্ট চেকিং করে মানুষকে যতক্ষণে জানালেন যে এটা আসলে গুজব মিথ্যা, ততক্ষণে কিন্তু ড্যামেজ যা হওয়ার হয়ে যাবে। সো আপনাকে রিয়েল টাইম ইনফরমেশনটা দিতে হবে এবং চ্যালেঞ্জটা খুবই কঠিন। আপনি একটা গুজব শনাক্ত করে মুহূর্তের মধ্যে আপনাকে জানাতে হবে যে না এটা গুজব, এবং এটা শুধু আপনি নিজে জেনে বসে থাকলে হবে না, এটা মানুষকে জানাতে হবে সঠিক তথ্যটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মের মাধ্যমে। সো এই গুজবটা যে এটা যে শুধু ভোটের দিন হবে তা না, এই গুজবগুলো কিন্তু অনেক আগে থেকেই এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা চলছে, এখন এটা বেড়েছে। সো এইটা একটা চ্যালেঞ্জ, গুজবকে মোকাবেলা করা, মানুষ যাতে বিভ্রান্ত না হতে পারে। আইনশৃঙ্খলাজনিত একটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। সো এরকম যখন পরিস্থিতি থাকে, নির্বাচন হবে, নির্বাচনের দিন আমরা আশা করছি যে মানুষ ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে আসবে, কিন্তু মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে না আসে, মানুষকে ভয় দেখানোর একটা চেষ্টা আছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা আছে, যাতে করে মানুষ নির্বাচনের কেন্দ্রে যেতে উৎসাহী না হয়। তো সেটা হলেও নির্বাচনের যে একটা মানে ওয়ান অফ দি কোর গোল এবার যে নির্বাচনটাকে আমরা উৎসব মুখর করব, একটা ফেস্টিভ একটা নির্বাচন করবো, যে এটা শুধুমাত্র যে ভোট দেওয়া না, এটা ভোট উৎসব করার একটা পরিকল্পনা বা আগ্রহ আমাদের সবার দিক থেকে আছে। বিশেষ করে ভোটারদের দিক থেকে এই আগ্রহটা সবচেয়ে বেশি, কারণ তারা অনেক দিন ধরে ভোট দিতে পারেনি। এখন এই ফেস্টিভিটিটা নষ্ট করার জন্য অনেকগুলো পক্ষ সক্রিয় আছে। তো আমরা মনে করি যে এই কারণেই এই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই সময়টা আসলে খুবই ক্রুশিয়াল, এবং আমার ধারণা এটা আপনারাও আমার সাথে একমত হবেন। আমি নাহিদ ইসলাম আপনার কাছে আরেকটি দুটো জিনিস মনে করিয়ে দিতে চাই। সেটি হলো যে আপনি কি এটি নিয়ে আলোচনা করেছেন কিনা, সেটি হলো যে ভোট রিগিং বা ভোট ইঞ্জিনিয়ারিং এইটার বিভিন্ন ধরন আমরা দেখেছি। যেমন 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল, এটাও এক ধরনের রিগিং বা ইঞ্জিনিয়ারিং, যে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে আসলো না। আর একটা দেখলাম হলো যে রাত্রেবেলায় ভোট হয়ে গেছে। আর একটা দেখলাম যে আমি ডামিন নির্বাচন, যেটি এবং ওই সময় আমরা শুনছিলাম এরকম যে আপনি যেখানেই ভোট দেন ভোট যাবে নৌকায়, এরকম আর কি। তো আমরা এখন যেগুলো শুনতে পাচ্ছি যে যেমন ধরেন আমি এক জায়গার ভোট আরেক জায়গায় নিয়ে গেলাম, ভোটার আমরা এই ধরনের কিছু কথা শুনছি যে এইখান থেকে 1000 ভোটারকে ওইখানে নিয়ে গেলাম, বা ওইখান থেকে 1000 ভোটারকে, আমি জানি না এটা কিভাবে নেওয়া যাবে। আর এর উত্তর আজাদ মজুমদারের কাছে আছে কিনা এটাও জানি না, না থাকারই কথা, কারণ এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আরেকটা বিষয় হলো যে ভোটের দিন যদি আমি লাইনটাকে একটু স্লো করে দিই, লাইনটাকে স্লো করে দিলাম, যেখানে যেই দলের ভোট বেশি সেই দলের বিপক্ষে, তাহলে কি হবে আপনার ভোট পড়ার যে পার্সেন্টেজ সেটা কমে যাবে। এগুলো বেশ কিছু বিষয় আছে। এই যে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কারোর কোনো কথা হয়েছে কিনা, বা এগুলো নিয়ে আলোচনা হয় কিনা? হ্যাঁ, পরশু দিনই একটা রাউন্ড টেবিল ছিল আমাদের ওখানে, একজন যিনি আগে নির্বাচন কমিশনে ছিলেন উনি অনেক সুন্দরভাবে বলেছেন, জেসমিন টুলি আপা, হ্যাঁ, উনি অনেক সুন্দর করে, ইভেন ব্যালট তো এবার 2টা হবে তাই না, ওটা নিয়েও বলেছে, এবং বলেছেন যে এখানেও একটা বিষয় যে নির্বাচন কমিশন কিন্তু এটিও বলেন না, কারণ বাংলাদেশে যে গণভোটটা, আমি সবসময় এটা বলি যে দেখেন গণভোটের যে বিষয়টা, জুলাই সনদ 200 পাতার একটা বই, এটা মানে পড়ার তো দরকার ছিল। একজন কৃষক কিভাবে ভোটটি দিবেন তাই না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। ওটা না যদি যাই, ধরেন কেউ যদি হ্যাঁ নাতেও না দেয়, তাও যাতে এই ব্যালটটা বাক্সে ফেলে, মানে টুলিয়াপা এই কথাগুলো বলছিলেন। আর আপনি ভোট রিগিংয়ের কথা যেসব কথা বললেন, নৌকায় ভোট, এটা তো বরফ যুগের কথা। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা বলি, এবং সেটা বললেও ধরেন আপনি জানেন কিনা জানি না, 3 দিন আগে জাকসু থেকে আমার এগেইনস্টে একটা চিঠি দেওয়া হয়েছে যে আমি নাকি মিথ্যা প্রপাগান্ডা ছড়াই ভোট রিগিং নিয়ে। আমি যে কথাগুলো বলেছি, দেখেন আমি যে কথাগুলো বলবো, আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশনগুলো হয়েছে এটা একটা মানে প্রি টেস্ট ছিল, মানে আমার কাছে মনে হয়। হ্যাঁ, যেমন ধরেন জাকসু, এগুলো কি সাইকোলজিক্যাল রিগিং? ইটস নট সাইকোলজিক্যাল রিগিং। ধরেন আগেই
মানে কে সেন্ট্রাল ভোটের আগেই এই ধরনের সাইকোলজিক্যাল রিগিং করছে? না মানুষ ভেবে নিবে যে না না শিবির জিতেছে, নো জামাত নো জিতবে। নো ইটস নট সাইকোলজিক্যাল ইটস আ কমপ্লিট ইঞ্জিনিয়ারিং। আমি আপনাকে বলি, ধরেন ব্যালটে মুড়ি থাকবে না, কোনোদিন হতে পারে? হতে পারে না, সেটি ছিল। এটাকে কি এখন কে আমাকে এটাতে বলবে? এটা তো সত্য। ব্যালটে নাম্বার থাকবে না, হতে পারে? পারে না। আপনি এক্সট্রা ব্যালট দিতে পারেন, হতে পারে? আমি ধরে নিলাম আর সমস্ত কিছু, কোনো সমস্যা নেই। এই তিনটা যদি আমি প্যারামিটার হিসেবে ধরি, আপনি মনে করেন না যে এটা ইঞ্জিনিয়ারিং? অবশ্যই ইঞ্জিনিয়ারিং। এই কথাটা আমি আবারও বললাম টেলিভিশনের সামনে। আমাকে জাকসু চিঠি দিয়েছে 48 ঘন্টার মধ্যে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি এই জন্য আবার এই কথাটা বললাম যে তারা কিভাবে এটাকে আমাকে ডিফেন্ড করবেন। আচ্ছা, এরপরে যেটা আপনি বলছেন যে আরও ভোট রিগিংয়ের কথা, দেখেন ব্যালট নিয়ে একটা কোয়েশ্চেন এসেছে, প্রবাসী ব্যালট নিয়ে। প্রবাসী ব্যালট নিয়ে আমি জানি না এটা কি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কি কিছু বলা হয়েছে? বলা হয়েছে অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। অ্যালফাবেটিক্যালি যদি সাজানো হয়, দাড়ি পাল্লার পরে কি করে দালান যায়? অ্যালফাবেটিক্যালি হলে তো এটা হবে না। কি করে এতই সুন্দর মানে অ্যালফাবেটিক্যালি সেজে গেল যে প্রথম কোণাতে দাড়িপাল্লা, পরের পাতার প্রথম কোণাতে হচ্ছে শাপলা কলি আর হাত পাখা, তাই না? মানে কিভাবে হয় আসলে এগুলোও কিন্তু ইঞ্জিনিয়ারিং, এটাকেও আপনাকে বুঝতে হবে। এরপর আপনি যেটা বলছেন যে লাইন স্লো করে দাও, এরকম তো অনেক কিছু হতে পারে। আসলে হয়েছে কি জানেন, মানে আমরা এই ধরনের একটা ব্যবস্থার মধ্যে যেতে যেতে, বা এই যে মানে আমরা সব কিছুতে, প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় আসলেন বললেন না মিটিকুলাসলি ডিজাইন, ওই মিটিকুলাসলি ডিজাইনটা আমাদের ব্রেনের ভিতর ঢুকে গেছে এবং আমরা সব কিছুতে মিটিকুলাসলি ডিজাইন খোঁজার চেষ্টা করি। যেমন আজাদ ভাই বললেন যে ইলেকশনের টাইম ফ্রেম নিয়ে কোনো নাকি ব্যত্যয় ঘটে নাই। আমার তো মনে হয় যে প্রথম থেকেই ইলেকশনের টাইম ফ্রেম নিয়ে অনেক ব্যত্যয় ঘটেছে, অনেকবার সেটা পরিবর্তন হয়েছে, প্রধান উপদেষ্টার মুখ দিয়ে হয়েছে। ইভেন আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা হেঁটে যাচ্ছেন, পাশ থেকে মানুষ বলছে আপনাকে 5 বছরের জন্য চাই, 5 বছরের জন্য চাই। কোনো কোনো উপদেষ্টা বলেছেন যে 54 বছর রাজনৈতিক দলরা কি করেছেন। কোনো কোনো দল বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন। আবার নির্বাচন চাওয়া মাত্রই আপনি তখন স্বৈরাচারের দোসর হয়ে যাচ্ছিলেন, তাই না? তার মানে নির্বাচন নিয়ে প্রথম থেকেই সিস্টেম্যাটিক্যালি এক ধরনের ধোঁয়াশা আর এক ধরনের মানে একটা অ্যাটিটিউড তৈরি করা হয়েছে যে নির্বাচনটা একটা ভয়ের জিনিস, নির্বাচন চাইলেই আপনি শেখ হাসিনার আত্মীয় স্বজন হয়ে যাচ্ছেন। তাহলে এই যে এক ধরনের আইডিয়াটা, একটা ডিসকোর্স, আই কুড সে ইটস ডিসকোর্স, এই যে ডিসকোর্সটা তৈরি করা হলো, এই ডিসকোর্সটা কেন করা হয়েছে? নিশ্চয়ই আজাদ ভাই বলেছেন যে পার্টিকুলারলি হয়তো কারো কোনো দরকার ছিল এটা তৈরি করা। আমিও সেটা বিশ্বাস করতে চাই, পার্টিকুলারলি এটা কোনো দরকার ছিল। আরো একটা জিনিস বলছে যে এখনো কিছু লোক এই ধরনের একটা ডিসকোর্স তৈরি করছেন যাতে ভোট কেন্দ্রে বেশিরভাগ মানুষ না যায়। হ্যাঁ, ভোটার আর না যায়। ওই যে কথাটা আমি বললাম যে এখনো বলে যে ইলেকশন হবে কিনা। দেখেন সরকার গতকালকে একটা দমন নিপীড়ন আপনি দেখেছেন, পুলিশ দিয়ে যেটা হয়েছে না, মানে আমি তো সবসময় মনে করি কি জানেন, যে মবগুলো খুব রিসেন্ট টাইমে আপনি দেখেছেন সংবাদপত্র অফিসের সামনে, আপনি মনে করেন না যে 100-200 মানুষের এই মব ঠেকানোটা সরকারের জন্য খুব জটিল কিছু ছিল? এই সরকারকেই তো আমরা দেখেছি যে ধরেন যমুনার সামনে কাউকে ঠান্ডা পানি দেওয়া হয় আরাম করার জন্য, কাউকে গরম পানি মারা হয়, তাই না? এরকম তো হয়েছে। তার মানে সিলেক্টিভলি সরকার মানে খুব সিলেক্টিভ হয়ে গেছেন, কাকে আটকাবেন কাকে আটকাবেন না। আমরা তো এই নিরপেক্ষতাটা সরকারের কাছ থেকে চেয়েছিলাম। এখন এই রিগিংয়ের চিন্তাটা, আপনি বলেন জুলাইয়ের এই যে নতুন বন্দোবস্তের গল্প আমরা শুনলাম, এই নতুন বন্দোবস্তে আমার আর আপনাকে ভোট রিগিংয়ের কথা ভাবতে হবে কেন? আমি তো ভেবেছিলাম যে সবাই আমরা ফেরেশতা হয়ে গেছি, তাহলে সেটা হলো না কেন? এই দায়িত্বটা তো সরকারেরই ছিল। ইলেকশন নিয়ে যদি এই ধোঁয়াশাটা না তৈরি হতো, সংস্কার নিয়ে যদি এই এত বড় গল্প তৈরি না হতো, আমি মনে করি না যে এই ধোঁয়াশাগুলো তৈরি হতো। তবে আমি তারপরও ওই যে স্বপ্নের কথা বলতে গেলে তো আবার সেই স্বপ্ন তো এর আগে জাতির পিতার স্বপ্ন হয়ে গেছে, স্বপ্ন শব্দ বলতেও ভয় লাগে। তারপরও না, আমি স্বপ্ন দেখতে চাই যে একটা ভালো ইলেকশন হবে। আজাদ মজুমদার, আমি আপনার কাছে আসতে চাই যে আজকে প্রেস সচিব আর একটা কথা বলেছেন, তিনি আহ্বান জানিয়েছেন হলো গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। দায়িত্বশীল সাংবাদিকতা আসলে গণমাধ্যম করতে পারছে কিনা এটা তো আসলে আমি নিজেও জানি না যে দায়িত্বশীল সাংবাদিকতা করতে পারছে কিনা গণমাধ্যম। আরেকটি বিষয় আমি বলতে পারি, সেটি হলো এটি আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন। নারিন ইসলামের কাছেও এই প্রশ্নটি থাকবে, সেটি হলো তারেক রহমান আজকে রয়টার্সের একটা সাক্ষাৎকার তিনি বলেছেন যে জাতীয় সরকার আসলে জামাতের সাথে করা সম্ভব নয়। এটা ঠিকই আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে এই কথার মধ্যে কোনো ভুল নেই, কারণ জামাতের সাথে কেন, এটা তো তাহলে সেই আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির
বিরোধী দল হবে। কিন্তু তারেক রহমান কিন্তু প্রথম থেকেই বলে আসছিলেন যে তিনি একটা জাতীয় সরকার করবেন, যেটি আগামী দিনের জন্য কাজে লাগবে। আমি জানতে চাই যে আপনার কাছে কি এই ধরনের কোনো ইয়ে আছে কিনা, যে যেহেতু আমরা একটা রেফারেন্ডাম করছি, আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ ভোটটাই জয় পাচ্ছে, এবং রেফারেন্ডাম যে প্রথম 180 দিনের মধ্যে রেফারেন্ডামের যে শক্তি, মানে এই সংসদ তো ডাবল শক্তি পাবে তখন, সেইখানে আসলে কি পরিস্থিতি হবে, এটা কি আপনাদের সরকার ভাবছে কিনা, বা আপনাদের সরকার পরবর্তী নতুন সরকারকে কোনো পরামর্শ দেবে কিনা? প্রথমত আপনি যেগুলো বলেছেন এগুলো সবই হাইপোথিসিস। হাইপোথিসিস। আমি কোনো হাইপোথিসিস নিয়ে কোনো কমেন্টস করব না। আমি জনগণের উপর আস্থা রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ যখন সুযোগ পেয়েছে, যখন তাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে, তারা কখনো ভুল সিদ্ধান্ত দেয়নি। বাংলাদেশের মানুষ তাদেরকে সুযোগ দেওয়া হয়নি, সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে নানা কায়দায়। আপনারা যেটা বলছেন যে ইঞ্জিনিয়ারিং, আপনাদের কথা শুনলে মনে হবে যে আসলে মানে পুরো বাংলাদেশটাই আসলে এখন ইঞ্জিনিয়ারে ভরে গেছে। যেটা আমি আসলে সংযুক্ত আরব আমিরাতে আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা সহ সফর করছিলাম, তখন ওখানে বাংলাদেশের জনশক্তি নিয়ে, রপ্তানি নিয়ে একটা সমস্যার কথা আলোচনা আসছিল। তাতে ওখানে আরব আমিরাত কর্তৃপক্ষকে একটা অভিযোগ করতে শুনেছি যে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট নিয়ে আসার পরে দেখা যায় তারা আসলে শ্রমিক, সাধারণ শ্রমিক, আসলে তারা ইঞ্জিনিয়ার নন। তো তাদেরও ধারণা যে বাংলাদেশ থেকে আসলে সবাই ইঞ্জিনিয়ার। তো এত ইঞ্জিনিয়ার থাকা, যদি ইঞ্জিনিয়ার থাকে তাহলে মানে আপনাদের এই মানে আপনারা যেভাবে মনে করছেন যে সবাই এখন বাংলাদেশে প্রকৌশলী হয়ে গিয়েছে, তারা নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নানাভাবে ভোট রিগিংয়ের চেষ্টা করবে, আমি অত জটিলভাবে ভাবতে চাই না। আমি মনে করি যে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি, এবং আমাদের আন্তরিক এই চেষ্টাটা সফল হবে। এবং আমাদের চেষ্টাটা সফল হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে নির্বিঘ্নে, এবং তারাই তাদের সিদ্ধান্ত জানাবে। মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আসলে পরবর্তীতে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। এই বিষয়ে আমি বাংলাদেশের জনগণ ছাড়া আর এই মুহূর্তে আর কারো প্রতি কোনো আমার এক্সপেকটেশনও নেই, কারো প্রতি কোনো সাজেশনও নেই। আগামী নতুন সরকার কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা নিয়ে এই সরকারের কোনো পরামর্শ দেওয়ার আছে না? সেটা তো জুলাই সনদের মধ্যেই বলা আছে যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে। তারপরে আপনি যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঠিক করবে আপনার এই সনদের আলোকে কিভাবে নতুন করে সংবিধানে এই সনদের বর্ণিত বিষয়গুলো প্রতিস্থাপন করা হবে। এটা ওনাদের দায়িত্ব, এবং ওনারা যতক্ষণ পর্যন্ত না তাদের দায়িত্বটা পালন করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে বোঝা মুশকিল যে ওনারা অ্যাকচুয়ালি ঠিক কী আপনার ইনকর্পোরেট করবেন সেখানে। আমরা তো একটা ব্রডার আউটলাইন দিয়েছি। আমরা বলতে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন, রাজনৈতিক দলগুলো সহ 25টা রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছে। সো এখানে একটা ব্রডার আউটলাইন দেওয়া হয়েছে অনেকগুলো পরিবর্তন সম্পর্কে, কিন্তু এই আউটলাইনগুলোর আলোকে ধারা কী হবে, উপধারা কী হবে, আপনার ওয়ার্ডিংগুলো কী হবে, সেগুলো তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকেই ঠিক করতে হবে, যদি জনগণ হাঁর পক্ষে সম্মতি দেন। এই বিষয়ে আমরা আগাম মন্তব্য করে বাড়তি কোনো চাপ কারো উপর তৈরি করতে চাই না। আচ্ছা, আমি আর একটা ছোট্ট বক্তব্য দিতে পারি কিনা? আসিফ মাহমুদের, সাবেক উপদেষ্টা, এখন এনসিপির মুখপাত্র, তিনি বলছেন নির্বাচন ঘিরে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে। এরকম কোনো খবর আছে কি না সরকারের কাছে? না, এইটা অস্ত্র তো নির্বাচনের সময় কিছু লোক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে, এটা বাংলাদেশের ইতিহাস বলে। তবে এখন পর্যন্ত আমি আপনাকে যে নির্বাচন সংক্রান্ত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হিসাবটা, তারা যে 281টা ঘটনার কথা বলেছে, সেখানে আপনার অবৈধ অস্ত্র ব্যবহারের উল্লেখ আছে মাত্র 2টো ঘটনায়। সো এটা একটা স্বস্তির বিষয় যে অবৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারের ড্রাইভটাও কিন্তু চলমান আছে। পুলিশের পক্ষ থেকে বা পুলিশ কিন্তু প্রতিদিনই কিছু না কিছু অস্ত্র উদ্ধার করছে, এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা হিসাব কয়েকদিন আগে দেওয়া হয়েছে যে তারা প্রায় 200-র মতো অস্ত্র এবং 2000-এর মতো গোলা বারুদ তারাও উদ্ধার করেছে। সো অস্ত্র আমাদের এখানে আমাদের সমাজে আছে, এটা যেমন অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই অস্ত্রগুলো উদ্ধার করার এবং এগুলো যাতে নির্বাচনে কেউ খারাপ উদ্দেশ্যে কাজে লাগাতে না পারে, সেই চেষ্টাটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
প্রাণান্তকরভাবেই করছে। জি, আমি ছোট্ট একটা বিরতি নেব। নাহিদ ইসলাম, আপনার কাছে এই একই ধরনের প্রশ্ন যেটি অবশ্য আজাদ মজুমদার আমাকে বলেছেন যে এগুলো সবই হাইপোথিসিস। একটি প্রশ্ন রাখবো হলো যে তারেক রহমান রয়টার্সের যে বক্তব্য বলেছেন যে এটা দুটো জিনিস, সেটি হলো যে শেখ হাসিনার সন্তান চাইলে এখানে রাজনীতি করতে আসতে পারে। এইটি নিয়ে আপনার চিন্তা কি? এই বক্তব্যটা সামনের ইলেকশনে প্রভাব রাখবে কিনা, এক। আর 2 নাম্বার হলো যে আগে তিনি বলেছিলেন যে জাতীয় সরকার গঠন করা হবে সবাইকে নিয়ে। এখন তো জামাতের সাথেই অনেকগুলো দল চলে গিয়েছে, মানে দুই জোটের। এখন বলছেন না, জামাত তো প্রতিপক্ষ, তার সাথে সরকার গঠন করা সম্ভব নয়। এই দুটো বিষয় নিয়ে আমি আপনার কাছে রাখলাম। আমি বিরতির পরে এসে শুনবো আপনার কাছ থেকে। দর্শক, আবারও 1 মিনিটের বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। নারিন ইসলাম, আপনার কাছে আজাদ মজুমদারের কাছেও রাখছিলাম। আজাদ মজুমদার বলছেন যে এগুলো সব হাইপোথিসিস, তো আমি আর তাকে চাপ দিতে পারিনি, যেহেতু হাইপোথিসিসের অ্যান্সার দিবেন না। আমি কি একটু চাপ দিব? হ্যাঁ, আপনি আপনার মতো করে চাপ দিতে পারেন আপনার বক্তব্য থেকে। মানে তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান বললেন যে শেখ হাসিনার সন্তানরা এখানে আসতে পারেন। এইখানে আমার জায়গা থেকে আমার কাছে এটা কোনো বিষয় না, কারণ আসতেই তো পারেন, যে কেউ বাংলাদেশের নাগরিক আসতেই তো পারেন। কিন্তু এটি আগামী নির্বাচনে, কারণ আগামী নির্বাচন এই যারা আছেন, এই নির্বাচনটি যেই আন্দোলনের উপর গড়ে উঠেছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। আওয়ামী লীগকে মানুষ ফ্যাসিস্ট হিসেবে তাদেরকে বিতাড়িত করেছে। সেইখানে শেখ হাসিনার সন্তানকে তিনি এনে রাজনীতি করাতে চান। এটা কি তারেক রহমানের আগামী নির্বাচনে ভোটের উপর প্রভাব ফেলবে কিনা? আচ্ছা, এবং জামাতের সাথে তো একসময় জাতীয় বলেছিলেন সরকার। জাতীয় সরকার করবেন, কিন্তু এখন বলছেন না, জামাত প্রতিপক্ষ। এই দুটো বিষয়। প্রথমে হাইপোথেসিসের কথা বলি। হ্যাঁ, ধরেন যখনই আপনি কোনো একটা হাইপোথেসিস যদি না থাকে, তাহলে আপনি রিয়েল ফ্যাক্টটা বের করবেন কি করে? রিসার্চে তো তাই বলে, ফার্স্ট আপনাকে হাইপোথেসিস ঠিক করতে হবে, তারপর আপনি ইনভেস্টিগেশন করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবেন, তাই না? তার মানে আমি মনে করি হাইপোথেসিসের দরকার আছে। হাইপোথেসিস না হলে তো আমি আজাদ ভাইয়ের মতো খুব সরল হয়ে যাব। ভাই কিন্তু আজকে খুব সরলতার সাথে অনেক কিছু বলেন। উনি ইঞ্জিনিয়ারিং দেখতে চান না, উনি এগুলো ভাবতে চান না, কিন্তু মানে এগুলো আমরা ভাবা শুরু করেছি কবে বলেন তো? যখন প্রধান উপদেষ্টা বললেন যে তরুণদের মধ্যে থেকে অনেকেই নির্বাচিত হবেন। একজন উপদেষ্টা বলেই ফেললেন নাহিদ ইসলাম একদিন প্রধানমন্ত্রী হবেন। তাহলে এইসব কথা যখন বলবেন, তখন আমি হাইপোথেসিস ধরবো না, আমার তো ফাইনাল রেজাল্টটা দেখতে হবে। হাইপোথেসিস আমাকে ধরতে হবে, আমি ভাইয়ের মতো এত সরল হতে পারি না। হ্যাঁ, তো আপনি যে আরেকটি কথা বললেন যে তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা ছেলেমেয়েরা আসতে পারবেন এখানে। দেখেন, আপনি যদি সরল দৃষ্টিতে দেখেন, একটা গণতান্ত্রিক দেশে তো এটাই বলার কথা। একটা গণতান্ত্রিক দেশে আপনি এটাই বলবেন এবং বাংলাদেশের জনগণ এটাকে ডিসিশন নিবে যে এটা কি হবে। এখন এই কথাগুলো যদি আপনি গত কয়েকদিনে বা তারেক রহমান যখন বাংলাদেশে ব্যাক করেছে, বা আপনি ওনার কোনো বক্তব্যে খুব ভিন্ডাকটিভ এরকম কিন্তু দেখতে পাননি। কালকে যখন উনি ইশতেহার ঘোষণা করেছেন, ওখানে উনি একটা জায়গায় বলেছেন যে দলমত নির্বিশেষে উনি মেরিটোক্রেসিকে প্রাধান্য দিবেন। ওটার মানে ওই জায়গা থেকে যদি আপনি দেখেন যে শেখ হাসিনার ছেলে মেয়ে তারা যদি কোনো অপরাধ না করে থাকেন, এটা তো এখনও বিচারাধীন, অনেকগুলোতে তাদের শাস্তি হচ্ছে। তারপরে যদি সেই শাস্তিটা এমন হয় বাংলাদেশে, আমরা তো এখনও বিশ্বাস করি যে বাংলাদেশের আইন তার নিজের গতিতে চলবে, এটার মধ্যে কোনো হস্তক্ষেপ চলবে না। যদি বাংলাদেশের আইন তাকে পারমিট করে, তাহলে তারা আসবেন, তারাই করবেন। এবং আমি মনে করি যে এটা এইবারের ইলেকশনে প্রভাব ফেলবে কিনা, দেখেন আপনি যতই বলেন না কেন, আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, এটা তো অস্বীকার করেন। এবং সব আওয়ামী লীগার তো আসলে খারাপ না, আপনি তো মোটা দাগে এই কথাটাও বলতে পারেন। এটা বলা মাত্রই আবার আমাকে এখন গালি দিবে, কিন্তু আপনি যদি সত্যি গণতান্ত্রিক স্বৈরাচারের দোষর, হ্যাঁ ফ্যাসিস্টের দোষর, কিন্তু এতটুকু মানুষের মনোজগতে কাজ করে না যে যে কোনো ধরনের একটা নিরপরাধ মানুষকে আপনি আসলে এভাবে মানে করতে পারেন না, বলতে পারেন না। তো আমি মনে করি যে একজন মানে মানুষ হিসেবে একজন, উনি যদি ভবিষ্যতে
ক্ষমতায় যান, এটা তার একটা গণতান্ত্রিক চর্চার একটা প্রতিফলন, এবং এটা ঠিক আছে এটা বলা। এখন ওনার ভোটে প্রভাব পড়বে কিনা বা এমনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের যে নেচারটা ছিল, তারা কি এই নেচারের মধ্যে ছিল নাকি? এই যে আপনাদের এই নেচার, আপনি যে বলতেন যে গণতান্ত্রিক মুভমেন্টের মধ্যে আওয়ামী লীগ ছিল কিনা? শুনেন, সেই নেচারে ছিল না দেখেই তো হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হয়েছে, এবং যাকে বলা হয়েছে যে তুই দেশে আয় বেটা, মানে আমি বাজে করেই বললাম, এই শব্দতেই বলা হয়েছে, তিনি তারপর দেশে এসেছেন, তাই না? তার মানে হচ্ছে প্রকৃতি এমন মানে ওই একটি, কথাগুলো সব ওনার জন্য সত্য হয়ে গেল, হ্যাঁ তাই না? অবশ্যই, এবং প্রকৃতি না, প্রকৃতির একটা নিজস্ব বিচার আছে। হ্যাঁ, উনি কিন্তু পালানোর আগের কয়েকদিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, তার মানে তারপরে দেখলাম যে শেখ সেখানে হাসিনা পালায়, শেখ হাসিনা পালায়, যা যা বলেছেন তাই হয়। এবং দেখেন বেগম খালেদা জিয়ার মৃত্যুটাও তার, আমি সবসময় বিশ্বাস করি কি যে একটা সূরাতে আছে না, সূরা আল ইমরান মনে হয় নাকি সূরা, হ্যাঁ সূরা আল ইমরানে ইমরানে আছে, আছে যে যাকে ইচ্ছা আমি ক্ষমতাবান করি, সম্মান দিই ক্ষমতা। আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে জুলাইয়ের প্রেক্ষাপটে মানে এই সূরাটা একেবারে অ্যাপ্লিকেবল, মানে এই ঘটনাটাই মানে এই ঘটেছে। সূরার আয়াতটা আমরা ছোটবেলা থেকে শুনে হ্যাঁ, শুনে আসছি, আসছি, এটার উদাহরণটা কিন্তু আমরা কখনো দেখলাম। দেখি নাই, কিন্তু আমাদের Example-টা রাজনীতিতে আমাদেরকে আমরা দেখায় দেওয়া হলো। এটা দেখেছি। তো তার মানে আমি মনে করি যে একজন মানে গণতান্ত্রিক মানুষ হিসেবে যে দেশটা গণতন্ত্রের স্বপ্ন দেখছে, সুন্দর গণতন্ত্র, এই বক্তব্যটা ভালো, এবং আমি মনে করি বাংলাদেশের যারা নীতিবান মানুষ আছে তাদের মধ্যে এটার একটা রিফ্লেকশন হবে। সো আমি মনে করি না যে ভোটে এটা এই কোনো ভোটে নেগেটিভ এটা কিছু প্রভাব পড়বে। পড়বে না। আমি মনে করি না। যদি আপনার সত্যি বিচক্ষণতা থাকে, আপনি যদি সত্যি গণতান্ত্রিক চর্চায় যেতে চান, আমি মনে করি এটা একটা পজিটিভ জিনিস উনি বলেছেন। এবং বাংলাদেশের আইনে যদি ওনাদের বিচার হয়, যদি না আসতে পারেন, আসবেন না, কিন্তু কালকে যদি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন যে এই যে তারেক রহমান চাচ্ছেন ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ পুনর্বাসন করার, উনি তো দিনরাত এসব কথাই বলছেন, তাই না? মানে দিনরাত এসব কথাই বলছেন, এবং সমস্ত কথা ঘুরে ফিরে হচ্ছে নারী 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 নারী, মানে এটাই তো চলছে। সো আপনি তো নতুন কিছু এটা দেখেন না। এবং বাংলাদেশে উনি এই কথাটা বলবেন, এটা আমরা দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলুন, ওনার যখন অ্যাকাউন্টটা হ্যাক হলো, হ্যাঁ, আমি বিশ্বাস করতে চাই এটা হ্যাক, কিন্তু মিনিটের মধ্যে বাংলাদেশের নারীরা বা সমস্ত মানুষ কেন বিশ্বাস করলেন যে উনি এটা বলেছেন? ধরুন এটা হ্যাক হয়েছে, কিন্তু বিশ্বাস তো করেছে মানুষ যেটা বলেছেন। তার মানে কি উনি এই ধরনের কথা বলতে পারে, এটা আমাদের মনোজগতে আছে, এবং এটা আমরা জানি, বুঝি, এবং এটাকে গুরুত্বের সাথে দেখার আসলে কোনো কারণ নাই। আর একটা মনে হয় বলেছিলেন যে জাতীয় সরকারের কথা, যে আমরা একদম শেষ দিকে হ্যাঁ, খুব সংক্ষেপে বলছি যে জাতীয় সরকার, তারেক রহমান অ্যাপ্রোপ্রিয়েটলি বলেছেন যে আমরা আসলে সেই সরল রাজনৈতিক প্রেক্ষাপটেই ফেরত যেতে চাই। কেন জামাত ইসলামীর সাথে জাতীয় সরকার হতে হবে? মানে বা জামাত ইসলাম আমি বলে ফেললাম, মানে যে কোনো একটা দলই, যদি যেটাই মানে বিরোধী দল হবে, বিরোধী দলই থাকুক, জাতীয় সরকারের মতো কমপ্লিকেটেড একটা পলিটিক্যাল সিস্টেমের তৈরি করার আমি মনে করি না দরকার। আজাদ মজুমদার, আমরা একদম শেষ মুহূর্তে 30 সেকেন্ডের মধ্যে আপনার আগামী দিনে সরকারের কোনো পরামর্শ রয়েছে কিনা ভোটারদের উদ্দেশ্যে? না, ভোটারদের উদ্দেশ্যে পরামর্শ যে হচ্ছে নির্ভয়ে ভোট দিতে যান, ভোট কেন্দ্রে আসুন, ভোট দেন, আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দেন, নির্ভয়ে ভোট দেন। আরেকটা জিনিস হচ্ছে যে উনি আমাকে সরল মানুষ বলেছেন, আমি এই কমপ্লিমেন্ট হিসেবে এটা নিলাম, এবং ওনাকে ধন্যবাদ। এবং আমি মনে করি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু সহজ সরল, আমি আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই প্রতিনিধি। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা নারায়ণ ইসলামের আইনের কথা বললেন যে আইন বাংলাদেশের সকলের মানুষের জন্য সমান। এক ধরনের হাইপোথিসিস আছে যে আইন সবার জন্য সমান, এই কথাটি হলো কনস্টিটিউশনাল দ্য গ্রেট লাই, মানে সবচেয়ে বড় মিথ্যা কথা, সাংবিধানিক মিথ্যা। কারণ আপনার যদি পকেটে অনেক পয়সা না থাকেন, আপনি ব্যারিস্টার ধরতে পারবেন না, আপনি অ্যাডভোকেট ধরতে পারবেন না, তো আপনার আইন কিভাবে আপনি সেটা আদালতে মানে সাবমিট করবেন, সেটাই করা যায় না। অর্থাৎ কনস্টিটিউশনাল লাই হিসেবে অনেকে বলেন যে আইন সবার জন্য সমান, এই কথাটি অনেকটা সাংবিধানিক মিথ্যা। আমরা এটাই এক ধরনের হাইপোথিসিস, যে এটাকে বিশ্বাস করতে হবে তেমন না। তবে আমরা সেই দেশের স্বপ্ন অবশ্যই দেখি যে একদম দরিদ্র মানুষ, যিনি খেতেও হয়তো পান না, কিন্তু তিনি যেন আইনের সুযোগটা পান, তার জন্য একজন ফ্রি অ্যাডভোকেট হয়তো বা সরকার তার জন্য প্রোভাইড করবে, এবং সেই স্বপ্নটাই হলো আমাদের সার্থক স্বপ্ন। আমরা একজন নাগরিক হিসেবে সেইটা চিন্তা করি, এবং আগামীর বাংলাদেশ হয়তো বা সেই ধরনের দেশে পৌঁছে যাবে, যেই দেশে আমি শুধু আমার খাওয়া দাওয়া কাপড় চোপড় না, আমার আইনের যে অধিকার সেটিও যেন আমি সমানভাবে পাবো, সেইটা নিশ্চিত করতে পারে সরকার। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।